সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অফুরান শুভেচ্ছা। আজকের বাংলা পাঠে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে যথারীতি আছি আমি কানিজ ফাতিমা। পাঠের শুরুতেই আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটি দেখেই তোমরা বুঝতে পারছো 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে আঁকা ছবি। এখানে রয়েছে 21 মানে মাথা নত না করা। 21 আমাদের শিখিয়েছে কীভাবে মাথা উঁচু করে নিজেদের অধিকার আদায় করে নিতে হয় এবং বাঁচতে হয়। 21 আমাদের চেতনা, 21 আমাদের প্রেরণা। কেবল মাতৃভাষা নয়, আমাদের যে মাতৃভূমির যে স্বাধীন সার্বভৌমত্ব সেটিও পেয়েছি আমরা। আসলে এই প্রেরণা পেয়েছি 21 থেকেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি পড়তে যাচ্ছি তার সাথে এর সংশ্লিষ্টতা রয়েছে। আজকে আমরা পড়ব বায়ান্নর দিনগুলি। লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি আমাদের প্রথম পাঠ। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই যে বিষয়টি আমাদের একটু খেয়াল রাখতে হবে, এটির নাম বায়ান্নর দিনগুলি। তবে ঠিক ভাষা আন্দোলন বিষয় আমরা বলবো যেখানে আছে, কিন্তু এটি বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক লেখা। সেই লেখার মধ্য দিয়ে বিষয়টি উঠে এসেছে। এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। বঙ্গবন্ধু সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে বিশাল সময়ের প্রয়োজন হবে। আর সময় বিবেচনা করে আমরা পাঠের সাথে সংশ্লিষ্ট যে বিষয়টুকু রয়েছে সেইটুকু আজকে আলোচনা করব। জন্ম 17 মার্চ 1920 টুঙ্গিপাড়ার গোপালগঞ্জ জেলায়। তিনি কলকাতায় বিএ পড়াশোনা করেন এবং আইন বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ভাষা আন্দোলন, বাঙালির মুক্তি সনদ 6 দফা এবং এই যে আমাদের যে স্বাধীনতার যুদ্ধ, তার পূর্বে যে 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ যেটি দিয়ে তিনি বাঙালিকে ঐক্যবদ্ধ করেছিলেন, এগুলো তার কাছে আমরা বাঙালিরা কি ঋণী এবং কৃতজ্ঞ থাকবো এই বিষয়গুলোর জন্য। স্বাধীনতা যুদ্ধে বিজয়ের পর 1972 সালে তিনি দেশে ফিরে আসেন, যেটি স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত। জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনিই প্রথম বাংলায় ভাষণ দেন। 1973 সালে জুলিও কুরি পদকে তিনি ভূষিত হন। এটি নিয়ে একটু দ্বিধা রয়েছে। 1972 সালে আসলে তাকে জুলিও পদকে ভূষিত করা হয়, তিনি সেটি গ্রহণ করেন 1973 সালে। 1975 সালের 15ই আগস্ট সেনাবাহিনীর কতিপয় সদস্যের হাতে তিনি সপরিবারে নিহত হন, যেটি আমাদের জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। তার কিছু উপাধি রয়েছে। তিনি বঙ্গবন্ধু উপাধি পেয়েছেন 23 ফেব্রুয়ারি 1969 সালে। জাতির জনক উপাধিতে ভূষিত করা হয় 1971 সালে এবং 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, এটি তাকে ভূষিত করা হয় 2004 সালে। বিবিসি জরিপ করা হয় সর্বকালের সব বাঙালিদের মধ্যে এবং তার মধ্যে শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি মানুষের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য অসংখ্য দিন কারাবাস করেছেন, অসংখ্য সময় তাকে কারাবরণ করে থাকতে হয়েছে। তোমরা যদি দিনটি একটু দেখো, এখানে মোট কারাবাস 4682 দিন। এটি বছরে রূপান্তর করলে কত বছর তিনি এই দেশের জন্য, আমাদের জন্য এই কারাবরণ করে জেলখানায় কাটিয়েছেন, সেই বিষয়টি তোমরা উপলব্ধি করতে পারবে। যেহেতু আমরা ভাষা আন্দোলন বিষয়ে পড়ছি, লেখক এই বিষয়ে লিখেছেন। আমরা জাতির জনক হিসাবে, স্বাধীনতার যে কাণ্ডারি সেটি হিসেবে অনেকেই আমরা ভাবি, কিন্তু ভাষা আন্দোলন হয়তো অনেক সময় এড়িয়ে যায়। বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে প্রতিষ্ঠিত আন্দোলনে অংশ নেওয়ার মাধ্যমেই আসলে মূলত কী হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক তৎপরতার সূচনা ঘটে। বিষয়টি খেয়াল করবে তোমরা। 1948 সালের ফেব্রুয়ারি 30 তারিখে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন যখন ঘোষণা করেন যে একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, সেই সময় আমাদের এই দেশে যারা ছিলেন ছাত্র সমাজ সক্রিয় ভূমিকা পালন করেন, তারা প্রতিবাদী হয়ে ওঠেন। একটি দেশের শক্তি কিন্তু ছাত্র সমাজ। তো সেই বছর 2 মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে বিভিন্ন রাজনৈতিক দলের একটি নেতৃবৃন্দকে নিয়ে একটি সম্মিলিত সভা অনুষ্ঠিত হয়। সেই সময় মুসলিম লীগের বিরুদ্ধে আন্দোলনের নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। সেই আলোচনায় শেখ মুজিবুর রহমান একটি প্রস্তাব পেশ করেন। সেখান থেকেই সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়। অর্থাৎ একেবারে মূল যে শিকড় সেটি কিন্তু বঙ্গবন্ধুর প্রস্তাবের মাধ্যমে এসছে। তারপর সেই 48, 49, 50, 51, 52 হাত ধরে আমরা কি পেয়েছি, মাতৃভাষা বাংলা স্বীকৃতি পেয়েছি। এখানে যদিও 52 সালে সেই সময় বঙ্গবন্ধু জেলে ছিলেন এবং জেলখানা থেকে কিন্তু তিনি নির্দেশনা দিয়েছেন। তো এই আত্মজীবনীমূলক লেখা হলেও 52 দিনগুলো পড়ছি আমরা, সেই ভাষা আন্দোলনের সাথেও আমাদের এই বঙ্গবন্ধুর সংশ্লিষ্টতা রয়েছে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে লেখা, এটি আমরা আজকে যেটি পড়তে যাচ্ছি, এটি নেওয়া হয়েছে তার অসমাপ্ত আত্মজীবনী থেকে। এটি 2012 সালে প্রকাশিত হয়। 1967 সালে সেন্ট্রাল জেলে যখন তিনি বন্দী ছিলেন, সেই সময় অনেকের অনুপ্রেরণায় তিনি তার এই আত্মজীবনী লেখা শুরু করেন। তবে 1968 সালে
আগরতলা ষড়যন্ত্র মামলার কারণে তাকে ঢাকা সেনানিবাসে যখন আটক করা হয় সেই সময় তার এই লেখাটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তিনি আর এটি সমাপ্ত করতে পারেননি। এই গ্রন্থের মধ্যে তার জন্ম যে সময় সেই সময় থেকে 1955 সাল পর্যন্ত তিনি লিখেছেন। পরবর্তীতে 2012 সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে এই বইটি প্রকাশিত হয়। এটিও বাঙালি জাতির জন্য ইতিহাসের একটি অন্যতম দলিল। শিক্ষার্থী বন্ধুরা, এই আজকে যেটি আমরা পড়তে যাচ্ছি এটির মূল ভাব নিয়ে যদি আমরা একটু কথা বলি, এটিতে 1952 সালে বঙ্গবন্ধুর জেল জীবন ও জেল থেকে মুক্তি লাভের যে স্মৃতি সেটি মূলত আমাদের এই আজকের যে পাঠ সেটিতে রয়েছে। আত্মজীবনী তো অনেক বড়, তার যে খণ্ড অংশ যেটি আমরা পড়তে যাচ্ছি সেখানে যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের মধ্যে আসলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপশাসন ও বিনা বিচারে বছরের পর বছর যে আটক করে রাখা হয় তার প্রতিবাদে তিনি অনশন ধর্মঘট করেন এবং সেখানে 1952 সালের 21 ফেব্রুয়ারি যে ছাত্র জনতার মিছিলে গুলিবর্ষণ করা হয় সেই বিষয়টি এবং অনশন করার কারণে তার মৃত্যু অত্যাসন্ন, সেই সময় তার যে পরিবারকে ছেড়ে তিনি চলে যাচ্ছেন, মৃত্যুবরণ করছেন, তার যে হৃদয় বিদারক ঘটনা সেটি মূলত আমাদের পাঠে ফুটে উঠেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের পাঠটিকে দুটো ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে যতটুকু রয়েছে তার মূল ভাব এখানে রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহযোগী মহিউদ্দিনকে আটক করা হয়। তারা দুজন জেলখানায় সিদ্ধান্ত নেন তারা কি করবেন, অনশন ধর্মঘট পালন করবেন। ঢাকা জেলখানা থেকে তাদেরকে ফরিদপুর জেলখানায় স্থানান্তর করা হয়। অনশন করার কারণে তাদের শারীরিক অবস্থার খুবই অবনতি হয় এবং একটা পর্যায়ে বঙ্গবন্ধুর মনে হয় যে তিনি মারা যাবেন। সেই মুহূর্তে তিনি তার আত্মীয় স্বজনের কথা তার খুব মনে হয়, তার সন্তানদের কথা মনে হয় এবং তিনি যাদেরকে বিশেষ মনে করেছেন সেই সময় খুবই দুর্বল অবস্থায় 4টি চিঠি লেখেন। অর্থাৎ যদি তিনি আর লিখতে না পারেন এইরকম একটি অবস্থা বা এইরকম অবস্থায় তিনি পতিত হন। তা আজকের পাঠে আমরা এই অংশটুকু পড়ব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো বিশ্লেষণে যাওয়া যাক। এদিকে জেলের ভেতর আমরা দুজন প্রস্তুত হচ্ছিলাম অনশন ধর্মঘট করার জন্য, বঙ্গবন্ধু এবং মহিউদ্দিন, যার কথা বলেছি। আমরা আলোচনা করে ঠিক করেছিলাম যাই হোক না কেন আমরা অনশন ভাঙব না, যদি এই পথেই মৃত্যু এসে থাকে তবে তাই হোক। দুজনেই সিদ্ধান্ত নিয়েছিলেন কোনোভাবেই তারা অনশন ভাঙবেন না। যদি মৃত্যু এসে থাকে এই পথে তাহলেও কি করবেন, সে মৃত্যুকে তারা বেছে নেবেন, কিন্তু অনশন তারা ভঙ্গ করবেন না। কতটুকু অটল ছিলেন, অবিচল ছিলেন তারা। তো তাদের যখন অবস্থা এরকম অনশন করছেন জেল কর্তৃপক্ষ, তারা এসে তাদেরকে বারবার বুঝাচ্ছিলেন যে এরকম করা ঠিক নয়, আপনারা অনশন ভাঙেন। তখন তিনি বলছিলেন, আমরা তাদের বললাম আপনাদের বিরুদ্ধে আমাদের বলবার কিছু নেই, আর আমরা সেজন্য অনশন করছি না। সরকার আমাদের বছরের পর বছর বিনা বিচারে আটক রেখেছে, তারই প্রতিবাদ করার জন্য আমরা অনশন ধর্মঘট করছি। কেন অনশন হচ্ছে তাহলে? এই যে বিনা বিচারে বছরের পর বছর আটক করে রাখছে তার জন্য তারা অনশন ধর্মঘট করছে। জেল কর্তৃপক্ষের সাথে তাদের কোনো বিরোধ নেই, তারা সরকারি হুকুম পালন করছে। তাদেরকে আশ্বস্ত করে যে আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। 15 ফেব্রুয়ারি তারিখ সকালবেলা আমাকে জেল গেটে নিয়ে যাওয়া হলো এই কথা বলে যে আমার সাথে আলোচনা আছে অনশন ধর্মঘটের ব্যাপার নিয়ে। কর্তৃপক্ষ বললেন আপনাদের অন্য জেলে পাঠানোর হুকুম হয়েছে। কেউ কিছু বলেন না। এদিকে আর্ম পুলিশ, আইবি অফিসারও প্রস্তুত হয়ে রয়েছে। খবর চাপা থাকে না। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 15 ফেব্রুয়ারি পাচ্ছ, 14 ফেব্রুয়ারি আটক হয়, 27 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয়। তো আমাদের আজকের পাঠে কিন্তু একদম নির্দিষ্ট করে 5টি তারিখ রয়েছে, সেটিও মনে রাখবে। 15 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 25 তারিখ এবং 27 তারিখ। তো 15 ফেব্রুয়ারি তাকে সকালবেলা জেল গেটে নিয়ে যাওয়া হয়েছে অসত্য তথ্য দিয়ে যে অনশনের বিষয়ে কথা বলা হবে এবং লোকজন চলে এসছে, অন্য জেলে তাকে পাঠানো হবে। কোথায় পাঠানো হবে সেটা কেউ জানে না। এই যে লেখা আছে খবর চাপা থাকে না, কথাটার মানে কি? শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর কাছে খবর আসে যে তাকে কি করা হচ্ছে, ফরিদপুর জেলে পাঠানো হচ্ছে। যদি সেই মেসেজটি তিনি কাউকে দিতে পারেন, বার্তাটি কাউকে দিতে পারেন, হয়তো সবাই জানবে, না হলে কেউ বুঝবেই না কোথায় তাকে আটক রাখা হয়েছে। আমি দেরি করতে শুরু করলাম, কারণ তা না হলে কেউই জানবে না আমাদের কোথায় পাঠাচ্ছে। আর্ম পুলিশের সুবেদার, গোয়েন্দা কর্মচারীরা তাড়াহুড়ো করছিল। সুবেদার পাকিস্তান হওয়ার সময় গোপালগঞ্জে ছিল এবং তার সাথে কি ছিল, একসময় খুবই ভালো সম্পর্ক ছিল। তো তাকে দেখেই কি বলেছে, ইয়ে ক্যা বাত হ্যায় আপ জেলখানা মে? আমি বললাম কেসমত। এখানে আমি দেরি করতে শুরু করলাম, আমি হচ্ছে বঙ্গবন্ধু। যখন তাকে অন্য জায়গায় স্থানান্তর করা হবে তখন তিনি দেরি করছিলেন। কেন দেরি করছিলেন? ইতোমধ্যে যদি কোনোভাবে তিনি খবরটি কাউকে
পৌঁছাতে পারেন। তিনি কী করছিলেন, তার কাপড় চোপড়, বই, হিসাব নিকাশ যা ছিল সেগুলো গোছগাছ করছিলেন। তারপর ইচ্ছা করেও খানিকটা দেরি করলেন। এর মধ্যে সেই সুবেদারের সাথে দেখা। তিনি কিন্তু উর্দু ভাষায় বলেছেন, ইয়ে কে বাত হ্যায়, এটা কেমন কথা, আপনি জেলখানায়? বঙ্গবন্ধু কী উত্তর দিয়েছেন? কিসমত, অর্থাৎ আমার ভাগ্য যে আমি জেলখানায়। আমাদের জন্য বন্ধ ঘোড়ার গাড়ি আনা হয়েছে। গাড়ির ভেতর জানালা উঠিয়ে ও দরজার কপাট বন্ধ করে দিল। দুইজন ভেতরে আমাদের সাথে বসলো। আমি ট্যাক্সিওয়ালাকে বললাম, বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়। তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ দরজা জানলা বন্ধ করা যায়, খোলা নয়, এইরকম ঘোড়ার গাড়ি আনা হয়েছে। তাদের সাথে দুজন লোক থাকলো, অন্য আরেকটি ট্যাক্সিতে আরও কিছু লোকজন তাদের সাথে যাচ্ছিল। তো তখন তিনি বলেছেন, বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়, অর্থাৎ সে আস্তে আস্তে চালাতে বলেছে যেন দুর্ঘটনায় প্রাণটা না যায়। বঙ্গবন্ধু কি প্রাণের ভয় করেন? নিশ্চয়ই নয়। তাহলে কেন এরকম কথা বলেছেন যে বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়? অর্থাৎ একটু দেরি করে যদি আশেপাশে কারো দেখা মিলে যায় তাহলে খবরটি তিনি দিয়ে দিবেন। তারপর তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়বে, 9টায় জাহাজ ছাড়ার কথা, জাহাজ চলে গিয়েছে যথারীতি। আবার রাত্রি 11টায় জাহাজ। সেই জাহাজে যখন তিনি উঠছিলেন তখন তার সাথে যারা দেখা করতে এসেছিলেন তাদেরকে তিনি বলেছেন, জীবনে আর দেখা না হতেও পারে। অর্থাৎ বঙ্গবন্ধু কিন্তু প্রস্তুত মৃত্যুর জন্য, যে কোনো সময় মৃত্যু হতে পারে, তাকে মেরে ফেলা হতে পারে, বা অনশন করছেন সে কারণে মৃত্যু হতে পারে, স্বেচ্ছায় তিনি মৃত্যুকে বরণ করে নিচ্ছেন। তো আর দেখা নাও হতে পারে, সবাই যেন আমাকে ক্ষমা করে দেয়, দুঃখ আমার নেই, একদিন তো মরতেই হবে। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে। অর্থাৎ যে মৃত্যুটা, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যদি তিনি এইভাবে প্রতিবাদ করে তার মৃত্যু হয়, সেই মৃত্যুতেও কি থাকবে? শান্তি আছে। অর্থাৎ সাধারণভাবে মৃত্যু তো একদিন বরণ করতেই হবে, অন্তত তিনি ভালো কিছুর জন্য মৃত্যুবরণ করছেন, এটি তার জন্য একটি সান্ত্বনা। রাত 4টায় ফরিদপুর পৌঁছালাম, অর্থাৎ জাহাজ থেকে নেমে, গোয়ালন্দ নেমে তারপর তারা ট্রেন ধরে রাত 4টায় ফরিদপুরে পৌঁছেছে। রাতে আমাদের জেল কর্তৃপক্ষ গ্রহণ করলো না। কেন করলো না? কারণ সেই সময় অফিস টাইম নয়, সে কারণে তারা কি করেনি, এই বঙ্গবন্ধু এবং মহিউদ্দিনকে গ্রহণ করেনি। সকালবেলা সুবেদার সাহেবকে বললাম, জেল অফিসাররা না আসলে তো আমাদের জেলে নেবে না, চলেন কিছু নাস্তা করে আসি। কে বলেছে এটি? বঙ্গবন্ধু বলেছে সুবেদারকে উদ্দেশ্য করে। আসলে নাস্তা করার উদ্দেশ্য, তিনি তো অনশন করবেন, তাহলে নাস্তা কেন খাবেন? সেই একই উদ্দেশ্য যদি ফরিদপুরে কারোর সাথে, পরিচিত কারোর সাথে দেখা হয়ে যায়। এবং সত্যি সত্যি কিন্তু তিনি যেখানে নাস্তা করেছেন তাকে খবর দিতে বলেছেন, এবং সেই সময় না পেলেও ফেরার সময় তার একজনের সাথে দেখা হয়েছে, তার নামও মহিউদ্দিন। তার মাধ্যমে তিনি খবরটি দিতে পেরেছিলেন যে তিনি ফরিদপুরে জেলখানায় আছেন। তো অনশন যথারীতি চলছে। 2 দিন পর অবস্থা খারাপ হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। হাসপাতালে নিয়ে যেতে হয়েছে দুজনকে। আমাদের দুইজনেরই শরীর খারাপ। মহিউদ্দিন ভুগছে প্লুরিসিস রোগে, আর আমি ভুগছি নানা রোগে। মহিউদ্দিনের বক্ষব্যাধি ছিল, বঙ্গবন্ধু নানা রকম সমস্যা তার মধ্যে ছিল। তো 2 দিন পরেই তাদেরকে হাসপাতালে নিতে হয়েছে। 4 দিন পরে আমাদের নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করলো। মহাবিপদ। এই যে নাক দিয়ে খাওয়ানোর বিষয়টি অনেকের হয়তো ধারণা নেই। এই ধরনের রাইস ট্যাপ পাওয়া যায় যেগুলো নাকের ভিতর দিয়ে সরাসরি পাকস্থলিতে প্রবেশ করে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এবং এটির মধ্যে তরল খাবার, স্যুপ জাতীয় খাবার, দুধ, হরলিক্স, এরকম খাবার কী করা হয়, সরাসরি ঢেলে দেওয়া হয় এবং সরাসরি এটি পাকস্থলিতে চলে যায় এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি এখান থেকেই পায়। যেহেতু তারা খাবেন না, শরীর খারাপ হচ্ছে, যদি মৃত্যু হয়ে যায় তখন তো আরও বড় রকমের আন্দোলন ছড়িয়ে পড়বে। সে কারণে জেল কর্তৃপক্ষ কী করছে, রাইস ট্যাপের মাধ্যমে জোর করে তাদেরকে খাওয়াচ্ছে। এদের কথা হলো মরতে দেবে না, অর্থাৎ কোনোভাবেই যেন এদের জন্য কোনো সমস্যা না হয়, এটি দেবে না হবে। তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো তাদের কি অবস্থা। তারপরও কিন্তু তারা অনশন ভাঙছেন না। আমার নাকে একটা ব্যারাম ছিল। ব্যারাম মানে কি? অসুখ ছিল। কার নাকে? বঙ্গবন্ধুর নাকে। 2-3 বার দেবার পরেই ঘা হয়ে গেছে, রক্ত আসে আর যন্ত্রণা পাই। আমরা আপত্তি করতে লাগলাম, জেল কর্তৃপক্ষ শুনছে না, খুবই কষ্ট হচ্ছে। আমার নাকের ভেতর, 2টা নাকের ভেতরেই ঘা হয়ে গেছে। অর্থাৎ এই যে নাকের ভেতর দিয়ে রাইস ট্যাপ দেওয়া সাংঘাতিক কষ্টকর বিষয়। একটু তোমরা চিন্তা করো যে একটি মোটা পাইপ নাক দিয়ে ভেতরে ঢোকানো হচ্ছে, কি সাংঘাতিক বিষয়। তারপরে বঙ্গবন্ধুর নাকের মধ্যে কী ছিল? সমস্যা ছিল। তো এই রাইস ট্যাপ দেওয়াতে তার নাক দিয়ে রক্ত বের হতো। 2টো নাকের মধ্যে এরকম সমস্যা হয়ে গিয়েছে, কিন্তু লোকজন তার কথা শুনছে না, তারা বাধা দিচ্ছে। বাধা দিলে কি হচ্ছে, তারা হ্যান্ডকাপ পরানোর লোকজন নিয়ে আসে, অর্থাৎ হাতে হ্যান্ডকাপ পরিয়ে রাখবে যেন তারা এই রাইস ট্যাপ দিয়ে খাওয়ানোর সময় বাধা দিতে
না পারে। আমারও মহিউদ্দিনের শরীর অতিশয় দুর্বল হয়ে পড়েছে, এখন আর বিছানা থেকে উঠবার শক্তি নাই। তাদের শরীর এত খারাপ হয়েছে যে বিছানা থেকেও তারা এখন আর উঠতে পারে না। ভাবলাম আর বেশি দিন নাই, অর্থাৎ ধরেই নিয়েছেন তাদের হাতে সময় খুবই কম, অর্থাৎ জীবন শেষের দিকে। যদিও হাত কাঁপে, তথাপি ছোট ছোট করে 4টা চিঠি লিখলাম। কেন হাত কাঁপে? কারণ শরীর দুর্বল। আব্বার কাছে একটা, রেনুর কাছে একটা, আর 2টা শহীদ সাহেব ও ভাসানী সাহেবের কাছে 4টা চিঠি লিখেছে। একটা তার বাবার কাছে, শেখ লুৎফুর রহমানের কাছে, একটি শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কাছে, একটি হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আরেকটি হচ্ছে মৌলানা ভাসানীর কাছে। তো এই 4টি চিঠি তিনি তাদেরকে লিখেছেন, অর্থাৎ মনে হচ্ছে মারাই যাবেন তার আগ মুহূর্তে এদের কাছে তার যে বার্তা সেটি পৌঁছে দেয়া। 2-1 দিন পরে আর লেখার শক্তি থাকবে না, অর্থাৎ শরীর এত দুর্বল। এখন হয়তো বঙ্গবন্ধু কী করছেন? কষ্ট করে হলেও লিখতে পারছেন, 2 দিন পরে লেখার শক্তিও থাকবে না। কি সাংঘাতিক অবস্থা শিক্ষার্থী বন্ধুরা, যে অনশন করছেন তিনি বুঝতে পারছেন যে এই অবস্থায় তার মৃত্যু সুনিশ্চিত হয়ে যাচ্ছে, তারপর অনশন ভাঙছেন না এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পাঠের এই পর্যন্ত পড়ব, বাকি অংশ আমরা পরবর্তী পাঠে পড়ব। খুবই চমৎকার একটি বিষয় আমি বলবো যে ইতিহাসের একটি বিষয় তোমরা জানার সুযোগ পেয়েছো, এটি তোমরা ভালোভাবে জানবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, শেষ করছি আজকের মতো এখানেই। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।